জয়গুরু। আত্মজনের কথা পড়ছি। গতকাল অর্কদ্যুতি চক্রবর্তী পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের লেখা পড়া শেষ হয়েছে। আজকে পূজনীয় অনিরুদ্ধ চক্রবর্তী, পূজনীয় সিপাইদার লেখা থেকে পড়ছি। অবগাহন। অনিরুদ্ধ চক্রবর্তী পৌত্র। এই নিখিল বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিস্থিতির সূক্ষ্মস্থূল যা কিছুর নিয়ন্তা হয়ে জগৎ কল্যাণে তিনি নিত্য বর্তমান শ্রী পুরুষোত্তম। আর যিনি তার লীলাকল্পের প্রধান হোতা, সেই বিরাট ব্যক্তিত্বের কৃপালাভের পরম সৌভাগ্যে ধন্য আমাদের জীবন। গুরুগৌরবে উন্নত অগণিত অনুগামীর ধ্যানে, কর্মে, ভক্তি, বিশ্বাসে তিনি আজও অতন্দ্র। ধর্মজাগরণের ইতিহাসে বিশ্বের লোকজীবনের পরম তীর্থ হয়ে উঠেছিল শস্য শ্যামলা বঙ্গভূমির অনাদৃত এক প্রান্তর। কালের কুটিল চক্রে সরস মৃত্তিকা ছেড়ে ঊষর রুক্ষ ভূমি এক তীর্থ থেকে আর এক তীর্থ উত্থানের কত অজানা ইতিহাস। মাঝের এই দুঃসাধ্য পরিক্রমার পুরোধা ছিলেন যিনি, তাঁর দরবারে আমার অপরিণত মনের অজস্র জিজ্ঞাসা ইতস্তত পদচারণা করত। সন্ধ্যার পর দাদুর কাছে বসে জানতে চাইতাম পাবনা সেই সব দিনের কথা, ঠাকুরের কথা, পাবনার আশ্রমের কথা, তাঁর ছোটবেলার কথা, দেওঘর আশ্রমের কথা। তিনি সব কথার উত্তর দিতেন নিখুঁতভাবে এবং প্রমাণস্বরূপ মাঝে মাঝে তাঁর লাইব্রেরি থেকে বহু পুরনো পত্রপত্রিকা আনিয়ে সেই ঘটনা বা বিষয়ের দিন, তারিখ, ছবি, সময়ও বলে দিতেন। তার সান্নিধ্যে উপস্থিত প্রাজ্ঞ ব্যক্তিদের উদ্দেশ্যে বলতেন, ও জানতে চাচ্ছে বলে বলছি, আরও কারো জন্য নয় বলে আমাকে বলতেন, বুঝলি দাদু, ঠাকুরের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, ভাবতে আনন্দ। এর মাঝে একদিন তার কাছে জানতে চাইলাম, ষোড়শী ভবন থেকে ঠাকুর বাংলা যাওয়ার পথের দুপাশে এখন যে শ্যামল সবুজ চিত্র দেখতে পাই, তা কি পূর্ব থেকে এরকম ছিল? উত্তরে তিনি বললেন, শোন, এসব কিছুই ছিল না। বড়াল বাংলো আর ওয়েস্ট এন্ড হাউসের ছাড়া যা কিছু দেখছিস সব আমি করেছি ঠাকুরকে খুশি করার জন্য। কিভাবে কি করতাম, ঠাকুরের কাছে সব গল্প করতাম, ঠাকুর শুনে খুব খুশি হতেন। আর একদিনের ঘটনা, গল্প করতে করতে হঠাৎ দাদু জিজ্ঞাসা করলেন, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এই রাইমটা জানিস? বললাম, আজ্ঞে। তারপরে বললেন, জানিস, আমার যখন বছর 1.5-2 বয়স, সন্ধ্যার সময় আমার বাবা আমাকে কোলে নিয়ে বাড়ির আঙিনায় ঘুরতে ঘুরতে হাত দিয়ে আকাশের তারা দেখাতেন আর সুর করে ওই ছড়াটা বলে যেতেন। তখন থেকে সেই সুর আর ছড়া আজও আমার মুখস্থ। তার কথাগুলি শুনতে শুনতে অবাক বিস্ময় ভাবি পরম দয়ালের স্নেহময় পিতৃত্বের অপরূপ লীলার মূর্ছনা। বিগত সেই সব দিনের কথা বলার মুহূর্তে তার চোখ দুটি হয়ে উঠত আশ্চর্য গভীর শান্ত দর্পণ। মনের মাঝে ছায়াচিত্রের মতো সেই সব ঘটনাগুলি যেন প্রতিফলিত হয়ে উঠে তার বিশাল 2 চোখের তারায় প্রতিবিম্বিত হয়ে আমার মনের দর্পণেও তার প্রতিফলন ঘটাতো। মুগ্ধতার আবেশে জড়িয়ে যেত তার কণ্ঠস্বর, বা খাড়া হয়ে যেতাম আমরাও। এক সন্ধ্যায় দাদু বসে আছেন ষোড়শী ভবনের বড় হলঘরে। আমি ছাড়াও সৎসঙ্গে তাবড় ব্যক্তিদের কয়েকজন রয়েছেন। কেউ একজন এসে নিবেদন করলো, দাদুকে একটা রামপাঠা দিতে চায়। দাদু আমাকে বললেন, আমাকে একটা রামপাঠা দিতে চায়, তুই কি কোস? ওটা কি নেওয়া হবে? আমি বলি, তোমার ইচ্ছা হলেই নেওয়া হবে। দাদু পুনরায় বললেন, তোকেই তো করছি, তুই কোলেই নেওয়া হবে। আমি আবার বলি, তোমার ইচ্ছা হলেই নেওয়া হবে। দাদু সকলের দিকে তাকিয়ে বললেন, ছাওয়ালের কথা শোনো, একবারও নিজে কয় না। ঠিক আছে, ও যখন করছে তখন নেওয়া হবে। তার শিক্ষাদানের মধ্যে সামঞ্জস্য আর নিয়ন্ত্রণ থাকে। অত মানুষের মধ্যে একটা ছোট ছেলের মতামতকে গুরুত্ব দেওয়ার মধ্যে একটা বিড়ম্বনার সম্ভাবনাও থেকে যায়। এসবের পরোয়া না করে ব্যবহারিক শিক্ষায় আত্মসচেতন করে তোলার এমন সার্থক প্রয়োগের মধ্য দিয়েই বোধহয় মানুষের ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠতে পারে মানুষ। খেলাধুলা, হাসি ঠাট্টা, বিনোদন সবেতেই ক্রিয়াশীল মন। দাদুর পায়ের কাছে বসে টিভি দেখেছি এক সন্ধ্যায়। হঠাৎ অনুষ্ঠান বন্ধ হওয়ায় দুঃখ প্রকাশের ঘোষণায় খুবই নিম্ন স্বরে আমার বিরক্তি প্রকাশ করি। এটা তো ওদের কমন ব্যাপার। দাদু আধশোয়া অবস্থায় থেকে শরীরে একটা মোচড় দিয়ে উঠে বসে আমার দিকে ফিরে নিম্ন স্বরে অথচ আমার শ্রুতিগম্য করে দৃঢ়কণ্ঠে বললেন, কমন ব্যাপার হওয়ার কি আছে? যন্ত্রই তো, খারাপ তো হতেই পারে। যন্ত্রের নীরব যন্ত্রণা কে বোঝে? ওই সময় কত সুন্দরভাবে অথচ দৃঢ়তার সঙ্গে আমাকে বুঝিয়ে দিলেন, এমনি করে ভাবতে শেখো, সহনশীল হও। কত সময় এমন কতই বেফাস কথা আমরা বলে ফেলি, তিনি না বলেন না সহ্য করেন। তখন আমার মাধ্যমিক পরীক্ষা আসন্ন। দাদুর কাছে বসে কথা শুনছি। তিনি তখন তপবন স্কুলের উচ্চ শ্রেণীতে পড়ছেন। হঠাৎ লোকমুখে শুনলেন, পুঁথিনির্ভর গতানুগতিক বিদ্যার চেয়ে হাতে কলমের শিক্ষা ঠাকুর বেশি পছন্দ করেন। দাদু স্কুলে যাওয়া বন্ধ করে মেতে রইলেন আশ্রমের নানা কাজে। ঠাকুরের কানে গেল সে কথা। তিনি ইচ্ছা প্রকাশ করলেন অন্তত স্কুলের গণ্ডিটা পেরোনো দরকার। ঠাকুরের ইচ্ছা অনুযায়ী দাদু ঠিক করলেন
এবারেই তিনি বোর্ড পরীক্ষায় বসবেন। ততদিনে স্কুলের পড়া অনেক এগিয়ে গেছে, টেস্ট পরীক্ষাও হয়ে গেছে। পাশাপাশি আরও অনেক স্কুলে খবর নিয়ে জানলেন একমাত্র খোকসা জনিপুর হাই স্কুলের টেস্ট পরীক্ষা তখনও বাকি। অনুমতি নিয়ে বিনা প্রস্তুতিতে মাত্র কয়েকদিনের পড়াশুনো করে টেস্ট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন। এরপর 2 বছরের কোর্স মাত্র 3 মাস পরে পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন। ছোটবেলা থেকেই তার সংকল্প ঠাকুরের সব ইচ্ছাগুলিকে তিনি নিজের জীবনে বাস্তবায়িত করে তুলবেন। এই সব কথা চলাকালীন দাদু আমাকে জিজ্ঞাসা করলেন পড়াশুনোর ক্ষেত্রে আমার কোনো সমস্যা আছে কি না। সঠিক কি উত্তর দিলে দাদু খুশি হবেন সে কথা ভেবে বলবার অবসরেই তিনি বাবা ও পিসিমার পড়াশুনোর কথা উল্লেখ করে বললেন ওরা কত কষ্ট করে পড়াশুনো করেছে। এখানে ষোড়শী ভবনের বড় হলঘরের পাশে দাদুর লেখালেখি করার একটা ছোট্ট ঘর, সেখানে বাবা পড়াশুনো করতেন। হলঘর ভর্তি লোকজনের কথাবার্তা, মজলিস, হট্টগোল, আর তার পাশেই বাবা পড়াশুনোয় একাগ্রচিত্তে আত্মস্থ হয়ে থাকতেন। কোনো গোলমালই তার সাধনায় বিঘ্ন ঘটাতে পারত না। এসব বলে দাদু একবার বললেন দুনিয়ায় আমি ঢের পণ্ডিত দেখেছি, তোর বাবার মতো পণ্ডিত আমি দুটো দেখিনি। কি জানি কি যে জানে আর কি যে জানে না তার ইয়ত্তা নেই। নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে দাদু আজ এত কথা বললেন তা কিন্তু নয়, আসলে তখন সেটার প্রয়োজন ছিল। সামনে আমার মাধ্যমিক পরীক্ষা। ওই দিনই তার দ্বীপ্রাহরিক ভোগের পর তার কাছে আমার ঠাকুমা নালিশ জানিয়েছিলেন এই নাতিটার পড়াশুনোয় একেবারেই মন নেই, কি পরীক্ষা দেবে। বিন্দুমাত্র বকাবকি না করে, কোনো উপদেশ না দিয়ে কথার ছলে আমার জানার আগ্রহকে তিনি এক টানে এমন জায়গায় তুলে ধরলেন সেখান থেকে আমার বিমুখ হওয়ার আর কোনো উপায় থাকলো না। জয় গুরু বন্দে পুরুষোত্তম।